আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর 12 নম্বর অধ্যায়, তৃতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নম্বর 3, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটটি দুইটি পদ্ধতিতে শিখতে হয়। একটি হলো সিঙ্গেল ব্যালেন্স মেথড, আরেকটি হলো বোথ ব্যালেন্স কারেকশন মেথড। সিঙ্গেল ব্যালেন্স মেথড হলো একক জের পদ্ধতি, আর বোথ ব্যালেন্স কারেকশন মেথড হলো উভয় জের সংশোধন পদ্ধতি। এই দুইটি পদ্ধতিতেই পরীক্ষা অঙ্ক আসে। তো আজকে আমরা প্রথমে সিঙ্গেল ব্যালেন্স মেথডটা শিখব, তারপরে বোথ ব্যালেন্সটা আগামী ক্লাসে শিখব। শিক্ষার্থীগণ, ব্যাংক রিকনসিলিয়েশন শিখতে হলে প্রথমে আমাদের দুইটি বই সম্পর্কে ধারণা নিতে হবে। একটা হলো পাসবুক, আর হলো ক্যাশবুক। পাসবুক যেটি ব্যাংকে থাকে, ব্যাংক হিসাব রাখে, আর ক্যাশবুক হলো কোম্পানি যেটা হিসাব রাখে। তাহলে কোম্পানির কাছে যেটা থাকবে, অর্থাৎ ক্লায়েন্টের কাছে থাকলে সেটা ক্যাশবুক, আর ব্যাংকের কাছে যেটা থাকবে সেটা পাসবুক। তো এখানে ব্যাংকের সাথে ক্লায়েন্টের লেনদেন হয়, অর্থাৎ এটা কোম্পানির সাথে একটা ব্যাংকের নিয়মিত লেনদেন হয়। অর্থাৎ ক্যাশ বইতে যে সমস্ত ব্যাংক কলামে লিপিবদ্ধ হয় যে আইটেমগুলি, সেই আইটেমগুলি পাস বইতেও ঠিক ওই কোম্পানির নামে লিপিবদ্ধ হয়। অর্থাৎ কোম্পানি যখন ব্যাংকে টাকা জমা দেয় তখন ক্যাশ বইয়ের ডেবিট পাশে লেখে, আর এই আইটেমটাই ব্যাংকে পাস বইয়ের ক্রেডিট পাশে লেখা হয়। অর্থাৎ ব্যাংকে যখন ক্লায়েন্টের নামে ক্রেডিট করে তখন সেটা ক্যাশ বইতে কোম্পানির ডেবিট হয়। তো একটা আইটেম এক জায়গায় ডেবিট হয়, আরেক জায়গায় ক্রেডিট হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি, যে ক্যাশ বইয়ে যে সমস্ত আইটেমগুলি ব্যাংকের সাথে লেনদেন হয়ে ডেবিট হয়, ক্যাশ বইতে ডেবিট হলে পাস বইতে ক্রেডিট হয়, আর ক্যাশ বইতে ক্রেডিট হলে পাস বইতে ডেবিট হয়। তার বিপরীত। যেমন এই দৃষ্টিকোণ থেকে আমরা ব্যালেন্সকে 4 ভাগে ভাগ করে থাকি। এবার আপনারা আরও বেশি বিস্তারিত বুঝতে পারবেন। যেমন ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা আছে। নগদান বইয়ে অনুযায়ী যদি ব্যাংকে জমা থাকে তাহলে এটা ডেবিট ব্যালেন্স, অর্থাৎ এটা সম্পদ হিসেবে আছে। আর যদি বলা হয় ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক, পাস বই অনুযায়ী ব্যাংক ওভারড্রাফট আছে, অর্থাৎ পাস বই থেকে আমাকে বলা হচ্ছে যে ক্লায়েন্টের কাছে তারা টাকা পাবে, তাহলে কী হলো? ডেবিট ব্যালেন্স। আবার বলি 3 নম্বরটা, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। পাস বই মানে ব্যাংকের বই। তাহলে ব্যাংকের বই থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে ব্যালেন্স মানে এটা ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ ব্যাংকের কাছে এটা দায়বদ্ধ আছে, এই জন্য ক্রেডিট ব্যালেন্স। আর ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক, নগদান বই অনুযায়ী যদি ব্যাংক ওভারড্রাফট হয় তাহলে এটা দেখবেন সবসময় ক্রেডিট পাশে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকবার আমি বলি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা আছে, এটা ডেবিট ব্যালেন্স। আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাস বই অনুযায়ী যদি ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে সেটা ক্রেডিট পাশে থাকে, কারণ পাস বইটা ব্যাংকের কাছে থাকে। ব্যাংক তো পরের ধনে পোদ্দারি করে, অর্থাৎ কোম্পানির টাকা নিয়ে তারা ব্যবসা করে, তারা জমা রাখে। এই জন্য ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাস বইয়ের পক্ষ থেকে যখন ব্যাংকে জমা আছে মনে করা হয় তখন ওখানে ক্রেডিট থাকে, আর নগদান বই অনুযায়ী যখন ব্যাংকে জমা হয় তখন সেটা ডেবিট থাকে। আশা করি ব্যালেন্সটা বুঝতে পারছেন। এর বিপরীত হবে ওভারড্রাফট। যেমন ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক আর ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক। নিচের এইটা আগে আমি বলি, ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক মানে ক্যাশ বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী ব্যাংক তাদের কাছে টাকা পাবে, অর্থাৎ এটা একটা দায়বদ্ধতা, এটা দায়, এই জন্য ক্রেডিট পাশে থাকে। আর ঠিক এইটাই ব্যাংকের কাছে একটা সম্পদ হিসেবে ডেবিট পাশে থাকে। যেমন ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক, তাহলে ব্যাংক অনুযায়ী, ব্যাংকের বই অনুযায়ী, পাস বই অনুযায়ী বলছে ব্যাংক ওভারড্রাফট, এটা ডেবিট পাশে, কারণ এটা ব্যাংকের জন্য সম্পদ, তাই তাদের ডেবিট পাশে আছে।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসুন, প্রশ্নপত্রে এই 4টা ব্যালেন্সের যে কোনো একটা ব্যালেন্স দেওয়া থাকবে, যে ব্যালেন্সটা দেওয়া থাকবে তার বিপরীত ব্যালেন্সটা বের করতে হবে। যেমন যদি বলা হয় ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমাদের বের করতে হবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, অর্থাৎ এই বইটা বের করতে হবে। এটা হলো সিঙ্গেল ব্যালেন্স মেথডের নিয়ম অনুযায়ী। আমরা আজকে যা করব সবই সিঙ্গেল ব্যালেন্স অনুযায়ী। তো আবারও বলি, যদি ব্যাংক অনুযায়ী এরকম দেওয়া থাকে ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক, যদি এই ব্যালেন্সটা ডেবিট অনুযায়ী দেওয়া থাকে তাহলে আমাদের উত্তর বের করতে হবে ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক। আশা করি এবার ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হয় তাহলে আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে কয়টা ব্যালেন্স শিখলাম? 4টে ব্যালেন্স। আমি আরেকবার বলি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক এটা হলো ডেবিট ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক এটা হলো ক্রেডিট ব্যালেন্স, আর ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক এটা হলো ডেবিট ব্যালেন্স, আর ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক এটা হলো ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, এবার আসুন অঙ্কের মাধ্যমে আমরা দেখি। ব্যাংক রিকনসিলিয়েশন করতে হলে আমাদের কি কি আইটেম আসবে। ঠিক আছে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ব্যাংক রিকনসিলিয়েশন কেন করা হয়। ব্যাংকের বইয়ের সাথে অর্থাৎ পাস বইয়ের সাথে ক্যাশ বইয়ে প্রতিনিয়তই লেনদেন সংগঠিত হয়। একটা লেনদেন 2টা বইয়ে লিপিবদ্ধ হয়। এর মধ্যে যদি কোনো একটা লেনদেন একটা জায়গায় লিপিবদ্ধ হয় আর এক জায়গায় লিপিবদ্ধ না হয়, তাহলে এখানে ব্যালেন্সের একটা গড়মিল দেখা দেয়। আর এই গড়মিলটা সমাধান করার জন্যই আমাদের রিকনসিলিয়েশনের ব্যবস্থা। অর্থাৎ যে আইটেমটা এক জায়গায় লিপিবদ্ধ হয়েছে সেটাই মূলত আমাদের রিকনসিলিয়েশন করতে হবে, আর যে আইটেমটা 2 জায়গায় লিপিবদ্ধ হয়ে গেছে সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, সেটা আমাদের রিকনসিলিয়েশনে আসবে না। তাহলে বোঝা যাচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনে আমাদেরকে সেই আইটেমটা দেওয়া হবে যে আইটেমটা যে কোনো এক জায়গায় লিপিবদ্ধ হয়েছে, আর যে জায়গায় লিপিবদ্ধ হয়নি সেই জায়গায় মূলত আমাদের ভুল হয়েছে, তাই সেটাই আমাদের লিখে দিতে হবে। তাই ব্যালেন্স অনুযায়ী আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করব। দেখুন, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক এটা হলো ডেবিট ব্যালেন্স। যদি প্রশ্নে ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে তাহলে যে সমস্ত আইটেমগুলো ডেবিট করা হয়নি অর্থাৎ ডেবিট ভুল হয়েছে সেগুলি যোগ করতে হবে, আর ক্রেডিট ভুলগুলো বিয়োগ করতে হবে। যদি প্রশ্নে ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকে, অর্থাৎ প্রশ্নে এমন দেওয়া থাকতো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এটা কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আমরা শিখেছি উপরের 4টি ব্যালেন্স থেকে যে পাস বই অনুযায়ী ব্যাংকে জমা আছে মানে ক্রেডিট ব্যালেন্স, আর এইটাই যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে, সুতরাং সমস্ত ক্রেডিট ভুলগুলো যোগ হবে আর ডেবিট ভুলগুলো বিয়োগ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক এটা কি ব্যালেন্স? ক্যাশ বই অনুযায়ী ব্যাংক ওভারড্রাফট কিন্তু ক্রেডিট ব্যালেন্স, তাই আমরা 2টা এখানে একসাথে লিখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রশ্নপত্রে এখন আসুন আমি প্রথমটা দিয়ে বলি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক অথবা ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক এটা হলো ডেবিট ব্যালেন্স। তো এই ক্ষেত্রে ডেবিট ভুলগুলো সব যোগ করতে হবে, যে সমস্ত আইটেমগুলো ডেবিট হয় সেগুলো যোগ করতে হবে। এখন কোন আইটেমগুলো যোগ হয় কোন আইটেমগুলো বিয়োগ হয় এটা মনে রাখি না রেখে আমরা দেখব কোন আইটেমগুলো ডেবিট এবং কোন আইটেমগুলো ক্রেডিট হয় সেটা বলতে হবে। সেক্ষেত্রে কিছু আইটেম আমি এখানে দিয়েছি যে আইটেমগুলি ডেবিট হওয়ার কথা কিন্তু ডেবিট হয়নি, আর বিয়োগের দিকে দিয়েছি যে সমস্ত আইটেমগুলো ক্রেডিট হওয়ার কথা ছিল কিন্তু ক্রেডিট হয়নি। তো এই কয়েকটা আইটেম দিয়েছি, আর অঙ্কের মাধ্যমে আমি আরও বিস্তারিত জানাবো। তো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখুন, প্রথমে একটা সেন্টেন্স আমি পড়লাম, 1 নম্বর, চেক ইস্যু অর চেক ড্রন বাট নট প্রেজেন্ট ইন টাইম। এখন চেক ইস্যু মানে কি? কোম্পানি কোনো একজন পাওনাদারকে চেক ইস্যু করে দিয়েছে, তাকে প্রদান করে দিয়েছে। যখন চেক দেওয়া হয় তখন ক্যাশ বইয়ে কোম্পানি ক্রেডিট পাশে টাকাটা লিখে রাখে ব্যাংকের কলামে, যে টাকাটা ব্যাংকের থেকে কমে যাবে, কারণ চেক দিয়ে দিয়েছি, সে চেক ভাঙায় টাকা উঠায় নিয়ে যাবে। কিন্তু ঘটনাক্রমে ওই ব্যক্তি ব্যাংকের থেকে টাকা উঠায়নি, না উঠানোর কারণে ব্যাংকে এটা লিপিবদ্ধ হয়নি। যদি লিপিবদ্ধ হইতো তাহলে ব্যাংকে কি হইতো? ডেবিট হইতো, কারণ ক্যাশ বইতে ক্রেডিট করা হয়েছে। তাই ক্যাশ বইতে যেটা ক্রেডিট করা হয় ব্যাংক পাস বইতে সেটা ডেবিট করা হয়। তো এখন কিসের ভুল হয়েছে? ডেবিট ভুল হয়েছে, কারণ সে ব্যাংকে এখনো যায়নি, যে কোনো মুহূর্তে যেতে পারে।
এই জন্য আমাদের এক জায়গায় লিপিবদ্ধ হয়েছে। তো এখন ডেবিট ভুল আমরা কি করব, যোগের দিকে দিব, যেহেতু আমাদের ব্যালেন্সটা ডেবিট নিয়ে শুরু হয়েছিল। আশা করি বুঝতে পারছেন। এরপর আসুন দ্বিতীয় সেন্টেন্স, ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স বাট নট রেকর্ড ইন ক্যাশ বুক। শিক্ষার্থীগণ সেন্টেন্সটা শুনুন। ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে জমা টাকার উপরে যদি সুদ হয় তাহলে সেই সুদটা কি, সেই সুদটা কোম্পানির জন্য একটা ইনকাম। তো এইটা ব্যাংকের বইতে কি করা থাকে, পাস বইতে ক্রেডিট করা হয়, আর ক্যাশ বইতে যখন এটা জানানো হবে তখন এটা ডেবিট পাশে লেখা হবে, কারণ এটা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, কোম্পানির জন্য একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু ক্যাশ বইতে লেখা হয়নি এটাই তার ভুল, অর্থাৎ ডেবিটে লেখা হয়নি, ডেবিট ভুল। তো ডেবিট ভুল কি হবে, যোগ হবে। এবার আসুন 3 নাম্বার, ক্যাশ অর চেক পেইড অর ডিপোজিটেড বাই কাস্টমার ডাইরেক্টলি ইনটু ব্যাংক বাট নট রেকর্ড ইন ক্যাশ বুক। দেখুন অনেক সময় কাস্টমাররা সরাসরি ব্যাংকে জমা দিয়ে দেয়, অর্থাৎ যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলি সরকারের অ্যাকাউন্টে ব্যাংকে সরাসরি জমা দিয়ে দেয়, ব্যাংক তাদের নামে এটা ক্রেডিট করে রাখে। যতক্ষণ পর্যন্ত ব্যাংক সরকারকে না জানাবে গ্যাসের বিলের কথা বা পানি বিলের কথা, ততক্ষণ পর্যন্ত এটা ভুল হিসেবে থাকবে। অর্থাৎ এখানে কি ভুল হিসেবে থাকছে, ডেবিট ভুল হিসেবে থাকছে, কারণ ব্যাংকে জমা হয়েছে তাদের নামে ক্রেডিট হয়ে গেছে। ব্যাংক যখন জানাবে কোম্পানিতে বা সরকারকে তখন সেখানে আমাদের ডেবিট হবে। তো ডেবিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডেবিট ভুল হিসেবে থেকে যাচ্ছে, তাই এটা ডেবিট ভুল হিসেবে আমরা যোগে বসাবো। আশা করি এটা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ এবার আসুন বিল রিসিভেবল, ইন্টারেস্ট, সিকিউরিটি ইত্যাদি, অর্থাৎ যে সমস্ত আইটেমগুলি ডেবিট করা হয়নি সেগুলি সব যোগের আইটেমে যোগ হিসেবে আসবে। যেমন আইটেম অলরেডি ক্রেডিটেড টু পাসবুক, পাসবইতে যে কোনো আইটেম ক্রেডিট করা হয়েছে বাট নট ডেবিট ইন ক্যাশ বুক, কিন্তু ওই আইটেমটা ডেবিট করা হয়নি ক্যাশ বইতে, এমন ধরনের ঘটনা সব এখানে যোগ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন ক্রেডিটগুলো কি কি, যেমন বিল অথবা চেক, ডিপোজিট জমা দেওয়া হয়েছিল ইনটু ব্যাংক, ব্যাংকে যখন জমা দেওয়া হয় টাকা আদায় করার জন্য তখন ক্যাশ বইতে কি করা হয়, ডেবিট করা হয়, আর জমা হয়ে গেলে পাস বইতে ব্যাংকের বইতে সেটা ক্রেডিট করা হবে, কিন্তু বাট নট ইয়েট কালেক্টেড অর ক্লিয়ারেড, এখনও পর্যন্ত সেটা আদায় হয়নি, ক্রেডিট হয়নি। তো যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে, যতক্ষণ ক্রেডিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা ভুল হিসেবে থাকছে। তাহলে কি ভুল, এটা ক্রেডিট ভুল, তাই ক্রেডিট ভুল কী হবে, ডেবিট ব্যালেন্সের সাথে বিয়োগ হবে। আর যদি ব্যালেন্সটাই ক্রেডিট থাকতো তাহলে ক্রেডিট ভুলগুলো সব যোগ হইতো। আশা করি এবার বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ এই আইটেমগুলি সবই ক্রেডিটের আইটেম। তো এই আইটেমগুলি আমি অঙ্ক করানোর সময় সেগুলো সব পড়ব, তো আপনারা আমার বই থেকে এগুলি একটু দেখে নেবেন। আর আমি এখন একটা অঙ্ক করাই যেটা 2013 সালে এসেছিল 4th ইয়ারে। তো অঙ্কটা আমরা শুরু করি। দ্য ফলোয়িং ডাটা আর টেকেন ফ্রম দ্য বুকস অফ এনজিও কনসার্ন, এখানে বলা আছে বিআরডিবি লোকেটেড অ্যাট মহিফাল অফ ফেনী ডিস্ট্রিক্ট অ্যাজ 31 মার্চ 2012 সাল। 2013 সালে এই অঙ্কটি এসেছিল। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 25,20,000 টাকা। শিক্ষার্থীগণ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দেওয়া রয়েছে, আমাদের উত্তরে বের করতে হবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, কারণ ক্যাশ বই দেওয়া থাকলে পাস বই বের করতে হয়। তো এখন ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? আমরা পূর্বেই শিখেছি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক মানে এটা ডেবিট ব্যালেন্স, আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক মানে ক্রেডিট ব্যালেন্স। তো যেহেতু এটা ডেবিট ব্যালেন্স দেওয়া রয়েছে সমস্ত ডেবিট ভুলগুলো যোগ করে নিব আর ক্রেডিট ভুলগুলো বিয়োগ করব, তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক জানতে পারবো কত টাকা ব্যালেন্স উত্তর চলে আসবে। এখানে আমি অবশ্যই টিপস দিয়েছি আমার বইয়ে, যেগুলি জানা প্রয়োজন। অঙ্কে নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে, পাস বইয়ের ব্যাংক ব্যালেন্স বের করতে হবে, কারণ ক্যাশ বই দেওয়া থাকলে পাস বই বের করতে হয়, পাস বই দেওয়া থাকলে ক্যাশ বই বের করতে হয়। যেহেতু ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স দেওয়া আছে সেহেতু ভিত্তি হিসাবে ভিত্তি হবে আমাদের ক্যাশ বুক, ক্যাশ বুকের ব্যালেন্সটা হবে ভিত্তি। তাই যেহেতু ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স দেওয়া আছে সেহেতু সমস্ত ডেবিট ভুলগুলি যোগ হবে এবং সমস্ত ক্রেডিট ভুলগুলি বিয়োগের দিকে যাবে। একটা টিপস দিয়েছি, এবার আমরা অঙ্কটা শেখাবো। শিক্ষার্থীগণ
এত সময় যদি আপনাদের কঠিন লেগে থাকে, এবার আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। অঙ্কটা খুবই সহজ, অঙ্ক কঠিন নয়, খুবই ইজি একটা অঙ্ক। প্রত্যেকটা সেন্টেন্স আমি বলবো, একটু খেয়াল করবেন। তো প্রথমে আমরা লিখলাম ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এটা প্রথমে আমরা লিখে দিয়েছি উত্তরপত্রে। এরপরে অ্যাড, এটা হলো যোগ আইটেম, আর লেস, এটা হলো বিয়োগের আইটেম। আপনারা 3-4 লাইন লেখার মতো জায়গা রেখে লেস লিখে দিলেন। এবার আসুন 1 নম্বরে বলা হচ্ছে টু চেক ইস্যু করা হয়েছিল। ইস্যু করা হয় কখন? যখন পাওনাদারকে টাকা দেওয়া হয় তখন তো চেক ইস্যু করা হয়। বাট নট প্রেজেন্ট, কিন্তু এখনও পর্যন্ত ব্যাংকে পৌঁছায়নি। 1,20,000 টাকা এবং 1 লক্ষ টাকা, মোট 2,20,000 টাকা রেসপেক্টিভলি পর্যায়ক্রমে। তাই 2,20,000 টাকা চেক আমরা পাওনাদারকে দিয়েছিলাম। যখন টাকা আমরা চেক দিয়েছিলাম তখন ক্যাশ বইতে আমরা কি লিখেছিলাম? ক্যাশ বইতে এটা ক্রেডিট করেছিলাম। আর এটা পাস বই থেকে যখন টাকা উঠে যাবে তখন সেখানে ডেবিট করা হবে, কিন্তু ডেবিট করা হয়নি। তাহলে ভুল কি? ডেবিট ভুল। এই ডেবিট ভুলটা যোগ করতে হবে। দেখুন আমরা যোগ করেছি ইস্যু টু চেক বাট নট প্রেজেন্ট ইন টাইম, কিন্তু সময় মতো এখনও প্রেজেন্ট করা হয়নি, তাই এটা যোগ হয়েছে। এবার আসুন তৃতীয় সেন্টেন্স, ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নট রেকর্ড ইন ক্যাশ বুক, 33,000 টাকা। সেন্টেন্সটা খেয়াল করুন, ইন্টারেস্ট অন ডিপোজিট, ডিপোজিট মানে ব্যাংকে টাকা জমা আছে, সেই টাকার উপরে সুদ হয়েছে, অর্থাৎ এটা ইনকাম হয়েছে কোম্পানির জন্য। তো কোম্পানির জন্য যখন ইনকাম হয় তখন পাস বইতে কী লেখা হয়? ক্রেডিট লেখা হয়। আর এটা জানার পরে ক্যাশ বইতে কী লেখা হবে? ডেবিট লেখা হবে, কিন্তু জানানো হয়নি, ডেবিট লেখা হয়নি, তাহলে ভুল হয়েছে, ডেবিট ভুল, সুতরাং এটা যোগ হবে। তো দেখুন ইন্টারেস্ট অন ডিপোজিট ব্যাংক বাট নট রেকর্ড ইন ক্যাশ বুক যোগ হয়েছে। এরপরে আসুন নেক্সট সেন্টেন্স, চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড 2,81,000 টাকা। এই সেন্টেন্সটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে এটা চেক জমা দেওয়া হয়েছিল ব্যাংকে আদায়ের জন্য, কিন্তু সেটা এখনও আদায় হয়নি। সেখানে দেখুন যখন চেক জমা দেওয়া হয় ব্যাংকে তখন ক্যাশ বইয়ে এটা ডেবিট করে রাখা হয় ব্যাংক কলামে, এই ডেবিট করা হয়েছে। আর যখন আদায় হবে তখন ব্যাংক কলামে পাস বইতে কী হবে? ক্রেডিট করা হবে, কিন্তু এখন আদায় হয়নি, অর্থাৎ ভুল হয়েছে কি? স্যার ক্রেডিট ভুল হয়েছে। তাহলে ক্রেডিট ভুল এখন বিয়োগ করতে হবে, কারণ আমাদের ব্যালেন্সটা ডেবিট ছিল, তাই এখন বিয়োগের দিকে আমি নিয়ে গেলাম। চেক ডিপোজিট ইন্টু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড, এখনও পর্যন্ত আদায় হয়নি, বিয়োগের দিকে তাকাবেন, বিয়োগের দিকে লিখলেন। এবার আসুন পরের সেন্টেন্স, ব্যাংক চার্জ নট ইয়েট রেকর্ডেড ইন ক্যাশ বুক। ব্যাংক চার্জ সাধারণত কেটে নেয় ব্যাংকের থেকে, আর ব্যাংকের থেকে কাটা মানেই পাস বইতে এটা ডেবিট হয়ে গেছে। তাহলে পাস বইতে যদি ডেবিট হয়, ক্যাশ বইতে অবশ্যই ক্রেডিট হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত লেখা হয়নি। তাহলে ক্রেডিট ভুল কী হবে? বিয়োগের দিকে যাবে। তো ব্যাংক সার্ভিস চার্জ এখন আমরা বিয়োগের দিকে 9,000 টাকা লিখলাম, ব্যাংক চার্জ নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসুন লাস্ট আরেকটা সেন্টেন্স, কালেকশন বাই ব্যাংক, ব্যাংক সরাসরি আদায় করে ফেলেছে, এই ডেবিটর একজন দেনাদারের কাছ থেকে আদায় করেছে। তাহলে যদি সরাসরি ব্যাংক আদায় করে সেটা ক্রেডিট হিসেবে লিখে রাখে, আর এটা কোম্পানির বইয়ে ক্যাশ বইতে সেটা ডেবিট হবে, কিন্তু এখনও জানানো হয়নি, ডেবিট হয়নি। তাহলে কী ভুল? ডেবিট ভুল। এই ডেবিট ভুলটা যোগ হবে। তাহলে দেখুন কালেকশন বাই ব্যাংক ফ্রম ডেবিটর্স ডাইরেক্টলি 3,000 টাকা যোগের দিকে বসালাম। নোটস পেবেল পেইড বাই ব্যাংক, কোম্পানির নোট পেবেল সরাসরি যদি ব্যাংক প্রদান করে দেয় তাহলে সেটা ডেবিট করে থাকে, নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। আর ক্যাশ বইতে সেটা ক্রেডিট করা হয়, কিন্তু জানানো হয়নি, অর্থাৎ ক্রেডিট ভুল হয়েছে। তো ক্রেডিট ভুল এখন বিয়োগের দিকে যাবে, কারণ ডেবিট ব্যালেন্স নিয়ে আমরা শুরু করেছিলাম, তাই বিয়োগের দিকে আমরা ক্রেডিট ভুলটা লিখেছি, নোট পেবেল পেইড বাই ব্যাংক ডাইরেক্টলি 25,000 টাকা, এটা বিয়োগ। তো যোগ আইটেম ছিল 3টা, এই যোগ আইটেম 3টা যোগ করলাম, 5,53,000 টাকা, 25,20,000 সাথে যোগ করার পরে 30,73,000 টাকা। আর বিয়োগের দিকে আসলো 2,81,000, 9,000 এবং 25,000 সব মিলে 3,15,000 টাকা। 30,73,000 থেকে 3,15,000 টাকা বাদ দেওয়ার পরে 27,58,000 টাকা থাকলো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আমরা শুরু করেছিলাম ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক নিয়ে, আর শেষে আমরা কি লিখলাম? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তাহলে ক্যাশ বই নিয়ে শুরু করলে পাস বই উত্তর আসে, আর পাস বই নিয়ে শুরু করলে ক্যাশ বই উত্তর আসবে। সেক্ষেত্রে দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক প্রত্যেকটা অঙ্ক এমনভাবেই করতে হবে। আমি আরেকটা অঙ্ক আপনাদেরকে শেখাই। 2 নম্বর অঙ্কটা দেখুন,
The following data are the taken from the books of the NGO Grameen Bank. At Magura branch as on March 31, 2017, bank balance as per cash book. এটা ডেবিট ব্যালেন্স নিয়ে আমরা শুরু করছি। তাহলে ডেবিট ভুলগুলো সব যোগ হবে আর ক্রেডিট ভুলগুলো সব বিয়োগ হবে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা ডেবিট ভুল আর কোনটা ক্রেডিট ভুল। খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন চেক ইস্যু বাট নট প্রেজেন্ট। চেক ইস্যু করা হয়েছে মানে চেক একজন পাওনাদারকে দিয়ে দেওয়া হয়েছে, যখন দেওয়া হয়েছে তখন ক্যাশ বইতে কি করা হয়েছে, এটা ক্রেডিট করা হয়েছে। আর এটা যখন ব্যাংকের থেকে টাকা উঠায় নিয়ে যাবে তখন ডেবিট করা হবে, কিন্তু এখনও পর্যন্ত উঠায়নি তাই ডেবিট হয়নি, তার মানে ডেবিট ভুল। এখন ডেবিট ভুল যোগের দিকে যাবে, ইস্যু এ চেক যোগের দিকে যাবে। এবার আসুন ইন্টারেস্ট অন ডিপোজিট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। ইন্টারেস্ট কোথায় জমা হয়, ব্যাংকে জমা হয়। যখন ডিপোজিট টাকার উপরে ব্যাংকে ইন্টারেস্ট জমা হয় তখন সেটা ক্রেডিট হয়ে যায়, আর সেটা ক্যাশ বইতে ডেবিট করার কথা কিন্তু ডেবিট করা হয়নি, অর্থাৎ ডেবিট ভুল। এই ডেবিট ভুলটা এখন যোগ হবে। তাহলে দেখুন আমরা এখানে লিখেছি ডেবিট পাশে যোগের দিকে ইন্টারেস্ট অন ডিপোজিট ব্যাংক 16,500 টাকা যোগে লিখেছি। চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক, চেক ডিপোজিট জমা দেওয়া হয়েছে ব্যাংকে আদায়ের জন্য, বাট নট ইয়েট কালেক্টেড, এখনও পর্যন্ত আদায় করা হয়নি। সেক্ষেত্রে খেয়াল করুন, যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় তখন ক্যাশ বইতে এটা ডেবিট করে পাঠানো হয়, আর আদায় হওয়ার পরে পাস বইতে ক্রেডিট করা হয়, কিন্তু আদায় হয়নি অর্থাৎ ক্রেডিট হয়নি, এখন ক্রেডিট ভুল। তো ক্রেডিট ভুল এখন বিয়োগ হবে, কারণ ব্যালেন্সটা তো ডেবিট ছিল। তো বিয়োগ পাশে আমরা বসালাম 1,40,500 টাকা। দেখুন চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট কালেক্টেড ইন টাইম, এখনও পর্যন্ত সময় পর্যন্ত আদায় হয়নি। ব্যাংক চার্জ নট ইয়েট রেকর্ডেড ইন ক্যাশ বুক, ব্যাংক চার্জ কাটে ব্যাংকে থেকে। তো ব্যাংক যখন ব্যাংক চার্জ কাটে তখন পাস বইতে সেটা কি করে, ডেবিট করে, আর ক্যাশ বইতে ওটা কি করতে হবে, ক্রেডিট করতে হবে, কিন্তু এখনও জানানো হয়নি তাই ক্রেডিট করা হয়নি, তাই ক্রেডিট ভুল হয়েছে, এটা বিয়োগের দিকে যাবে। এই যে আমরা বিয়োগের দিকে লিখেছি ব্যাংক চার্জ। এরপর আসুন কালেকশন বাই ব্যাংক, ব্যাংক সরাসরি আদায় করে নিয়েছে। তো সরাসরি যখন আদায় করে তখন ব্যাংক ক্রেডিট করে কত টাকা, 1,50,000 টাকা ক্রেডিট করেছে, আর এইটা যখন কোম্পানি জানবে তখন তাদের ক্যাশ বইতে ডেবিট করবে, কিন্তু জানানো হয়নি তাই ডেবিট ভুল। তো ডেবিট ভুলটা এখন যোগের দিকে যাবে, কালেকশন বাই ব্যাংক ফ্রম ডেবিটার্স ডাইরেক্টলি, বাস যোগে দেখানো হলো। প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অন দ্যাট ডেট। এখন এই ডাটা দিয়ে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করলাম। আমরা কি নিয়ে শুরু করেছিলাম, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক নিয়ে। তাহলে আমরা উত্তরে কী লিখবো লাস্টে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আশা করি আপনারা এবার বুঝতে পারছেন। সেক্ষেত্রে অঙ্ক সোজা আছে, যদি আমরা নিয়ম দেখে অনেকে ভয় পাচ্ছিলেন, কিন্তু এখন মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এখানে টিপসগুলো দিয়েছি। আর ব্যাংক রিকনসিলিয়েশন ভালোভাবে শেখার জন্য আমার হ্যান্ড নোটটা সংগ্রহ করুন, আমার হ্যান্ড নোটটা কাছে রেখে আপনার অনলাইনে ক্লাস দেখুন, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। এরপরে আসুন আরেকটা অঙ্ক দেখি, 3 নম্বরে একই অঙ্ক। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এমডি মমিন, এখানে মমিনের 2015 সালের ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স নিয়ে শুরু করা হলো। এখন এখানে আমাদের 7টা আইটেম দেওয়া আছে, কে কোথায় যাবে আমি একটু পরে বোঝাই দিই। চেক ডিপোজিটেড বাট নট ইয়েট ক্লিয়ারেড অ্যান্ড ক্রেডিটেড বাই ব্যাংক। দেখুন যখন আমরা আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দিয়ে থাকি তখন ক্যাশ বইতে এটা ডেবিট করে পাঠানো হয়, আর পাস বইতে এটা ক্রেডিট করার কথা ছিল। তো এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, তাহলে এটা ক্রেডিট ভুল। এই ক্রেডিট ভুলটা কী হবে, বিয়োগ হবে। তাহলে 20,000 টাকা প্রথমে এই বিয়োগের দিকে বসালাম। চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড, এখনও পর্যন্ত এটা আদায় করা হয়নি। চেক ইস্যু বাট নট ইয়েট প্রেজেন্টেড অ্যাট দ্য ব্যাংক ফর পেমেন্ট। দেখুন একজন পাওনাদারকে আমরা ইস্যু করে দিয়েছি চেক, আর সে যখন পেমেন্ট করা, যখন ইস্যু করা হয়েছে তখন ক্যাশ বইতে কী করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে। তাহলে পাস বইতে কী হবে, ডেবিট হবে, কিন্তু এখনও ডেবিট হয়নি, অর্থাৎ সেখানে পৌঁছায়নি, তাই ডেবিট ভুল। তো ডেবিট ভুল ডেবিট ব্যালেন্সের সাথে কী হয়, যোগ হয়, অর্থাৎ এই 8,000 টাকা যোগে বসাতে হবে। ইস্যু এ চেক বাট নট ইয়েট প্রেজেন্ট ইন টাইম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আরেকটা লাইন পড়ি, ইন্টারেস্ট ক্রেডিট ইন দ্য পাসবুক, পাস বইতে ক্রেডিট করা হয়ে গেছে, এখন ক্যাশ বইতে ডেবিট করতে হবে, বাট নট ডেবিটেড ইন ক্যাশ বুক, কিন্তু ক্যাশ বইতে ডেবিট করা হয়নি, এটা ডেবিট ভুল। তো ডেবিট ভুল কী করতে হয়, যোগ করতে হবে। তো আমরা এখানে 600 টাকা যোগ করে দিলাম যে ইন্টারেস্ট ক্রেডিট বাই ব্যাংক
ইন পাসবুক বাট নট ডেবিট ইন ক্যাশবুক। এরপর আসুন, ব্যাংকস আর সবসময় ডেবিট করে ইন দ্য পাসবুক বাট নট ক্রেডিট ইন ক্যাশবুক। এখন ব্যাংক সার্চ এদিকে ডেবিট করা হয়েছে কিন্তু পাস বইতে কি ক্রেডিট করা হয়নি, তো ক্রেডিট ভুল কী হবে, এখন বিয়োগের দিকে যাবে, 20 টাকা বিয়োগে দিতে হবে, বিয়োগে আমরা এখানে মাইনাস করে দিয়ে আছি। এবার আসুন, চেক এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক বাট নট ডিপোজিট ইন ব্যাংক বা ডিপোজিট ইনটু ব্যাংক। চেক এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক বাট নট ডিপোজিট ইন পাসবুক, মানে ব্যাংকে এখনো পর্যন্ত সেটা ডিপোজিট করা হয়নি। চেক যখন আদায় করার জন্য পাঠানো হয়েছে তখন ডেবিট করা হয়েছে ক্যাশ বইতে, কিন্তু পাস বইতে এখন আদায় হয়নি, মানে ক্রেডিট ভুল হয়েছে, তাই এটা বিয়োগের দিকে দিতে হবে। তো 5 নম্বরে আসেন, বিয়োগের দিকে 2500 টাকা আমরা লিখেছি চেক এন্টার্ড ইনটু দ্য ক্যাশ বুক। ক্যাশ বইতে এটা আমাদের এন্ট্রি হয়েছে এবং পাঠানো হয়েছে ডিপোজিট করে ব্যাংকে, কিন্তু ব্যাংকে এখনো পর্যন্ত আদায় হয়নি। বাট নট সেন্ড দ্য ব্যাংক, ব্যাংকে এখনো সেন্ড করা হয়নি, আসেনি। চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক। দেখুন, চেক ডিপোজিট ইনটু ব্যাংক, ব্যাংকে এটা ডিপোজিট করা হয়েছিল, বাট নট রেকর্ড ইন ক্যাশ বুক, কিন্তু ক্যাশ বইতে লিখতে মনে নেই। সেক্ষেত্রে দেখুন, যখন কোনো চেক আদায়ের জন্য ব্যাংকে পাঠানো হয় তখন অবশ্যই ক্যাশ বইতে কী করা হয়, এটা ডেবিট করা হয়, আর ক্যাশ বইতে কি পাস বইতে কী করা হবে, ব্যাংকের বইতে ক্রেডিট করা হবে। পাস বইতে ঠিকই ক্রেডিট হয়েছে কিন্তু ক্যাশ বইতে ডেবিট লিখতে মনে নেই, তাহলে কি ডেবিট ভুল, তাই ডেবিট ভুলটা যোগ হবে। এখন ভুল হয়ে গেছে তাই আমরা রং করে আবার এটা দেখেছি। দেখুন, চেক ডিপোজিট ইন দ্য ব্যাংক বাট নট রেকর্ড ইন ক্যাশ বুক, কিন্তু ক্যাশ বইতেই ডেবিট লিখতে মনে নেই। এরপরে চেক ডিপোজিট ইনটু ব্যাংক, ব্যাংকে জমা দেওয়া হয়েছে আদায়ের জন্য, বাট রিটার্ন, কিন্তু রিটার্ন হয়ে ফিরে এসেছে, ডিজঅনার হয়ে ফিরে এসেছে। যখন কোনো চেক ডিজঅনার হয় তখন ক্যাশ বইতে আবার ক্রেডিট করতে হয়, কারণ আদায় করার জন্য জমা দেওয়া হয়েছিল কিন্তু সেটা ডিফেক্টিভের কারণে ডিজঅনার হয়ে গেছে। তো ডিজঅনার হলে আবার ক্যাশ বইতে কী করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে এখন ক্রেডিট ভুল, তাহলে কী করতে হবে, এটা আমাদের বিয়োগ করতে হবে। দেখুন, আমরা বিয়োগে লিখে দিয়েছি। সেটা দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ডেবিট এবং ক্রেডিট বিষয়গুলো আমরা আজ ক্লিয়ার করলাম ব্যাংক রিকনসিলিয়েশনে। পরবর্তীতে আমাদের এই বাকি অঙ্কগুলো একই রকমভাবে সুন্দরভাবে গুছাই দেওয়া আছে, এগুলো আজকেই আপনারা হোমওয়ার্ক করে এই সিঙ্গেল ব্যালেন্স মেথডটা আজকে কমপ্লিট করবেন। আগামী ক্লাসে আমরা বোথ ব্যালেন্স কারেকশন মেথডটা করবো ইনশাল্লাহ। সেটা দেখুন, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আর এখনও পর্যন্ত যারা আমাদের হ্যান্ডনোটটা সংগ্রহ করতে পারেননি তারা স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে এই বইগুলি সংগ্রহ করার ব্যবস্থা করুন। সরাসরি অফিস থেকে অনলাইনে বই নিলে আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।